13 মার্চ 4 দিনের সফরে ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। আমি ফিরছি, বিচার করব বাংলাদেশে ইউনূস সরকারের দিন কি তবে ঘনিয়ে আসছে। একটি ভার্চুয়াল বার্তায় এমনই কথা বলতে শোনা গেল। এদিকে জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে সেই ভয়ঙ্কর পদক্ষেপ নিবে। এখন থেকেই আতঙ্কে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সহযোগীরা। অন্যদিকে শেখ হাসিনার কপাল খুলে তারা তো বিজয় মিছিল করছে। রাজপথ এখন উত্তাল হয়েছে, বাংলাদেশের দিকে সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। কে বসবে ক্ষমতার চেয়ারে এবং সেই চেয়ারটি আবারও কে দখল করবে? সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ বিএনপি সহ এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আসতেছে 13ই মার্চ বাংলাদেশে। শুরু থেকেই অনেকেই বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনীতি নিয়ে অতটা চিন্তিত নন। তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, অতএব বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপরে বা রাজনীতিতে কোনো ধরনের কোনো প্রভাব। আপনাদের মধ্যে সমকামী আছে একজন, হ্যাঁ সমকামী, তার নাম সামনে চলে আসছে, খুবই বদনাম, একদম পচা ইলিশের গন্ধ পাওয়া যাচ্ছে। শেখ হাসিনা দেশে ফিরবেন কূটনৈতিকভাবে, এমনকি যে সেনাবাহিনী তাকে নিরাপদ স্থানে রেখে এসছেন সেই সেনাবাহিনী তাকে দেশে ফিরিয়ে আনবেন এবং ফিরিয়ে এনে এই যে যারা বাগড়ম্বর করছেন দেখা যাচ্ছে তাদেরই বিচার হচ্ছে। সেনাবাহিনী একদম এক দূরে ক্ষমতায় আসবে, ক্ষমতা দখল করবে, রাষ্ট্র বিশৃঙ্খলা সে বরদাস্ত করবে না। সেনাপ্রধান এখন যদি ক্ষমতায় আসেন এটা তার কাছে কোনো ব্যাপারই না। 2025 নিয়ে যে ভবিষ্যৎবাণী ছিল মাত্র 2 মাসের মাথায় আমরা তা দেখতে পাচ্ছি যে ইয়েস, ঘটনাগুলো ঘটবে, হাতে কলমে একদম প্রমাণিত হতে যাচ্ছে। ভবিষ্যৎবাণী আছে 2025-এ বিশ্বজুড়ে একটা বড় ধরনের যুদ্ধ তৈরি হবে। আর সেই যুদ্ধের প্রধান খলনায়কের ভূমিকায় হোয়াইট হাউসের ওভাল অফিসে ডোনাল্ড ট্রাম্প এবং বাকবিতণ্ডা হয়েছে এক ধরনের অপমান। বেশি বান্দরামি কারো জন্য ভালো না। ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদীর মতো বান্দরামি শুরু করে দিছিল। তার বান্দরামির কারণে দেখেন এখন সারা বিশ্ব ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলে গেছে। ডোনাল্ড ট্রাম্পের বিষয়টা তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের এবার কি হবে জাতিসংঘের পদক্ষেপে? দর্শক শ্রোতা, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসতে চলেছেন এবং তিনি বাংলাদেশে এসে কঠিন পদক্ষেপ নেবেন এবং সেই পদক্ষেপটি ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে এবং এই বিষয়গুলো দেখে সারা বিশ্ব অবাক হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার কিন্তু কপাল খুলে যায়, তার কর্মীরাও রীতিমতো অনেক কিছু করতেছে। এইসব বিষয় পর্যালোচনা করে আমরা অনেক তথ্য পাই এবং ভিডিও পাই, সবকিছুই আপনাদের সামনে এক এক করে ধারাবাহিকটি তুলে ধরবো। ভিডিওটা কিছুটা লং হবে কিন্তু অনেক তথ্য জানতে পারবেন। ভিডিওর প্রথমে কিছু অংশ বিশেষ দেখেছেন, সেইগুলোর বিস্তারিত এই ভিডিওতে থাকবে এবং সেইগুলোর বাকি অংশটুকু এইখানে এক এক করে আপনাদেরকে দেখাবো। এইগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসের উপর কী প্রভাব পড়ে, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে এসে কী কী করবেন সব কিছু বুঝতে পারবেন। আপনারা সম্পূর্ণ কথাগুলো শুনবেন, তারপর আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো করবেন। সেনাপ্রধানের এক বক্তব্যে এখন ফেসে যাচ্ছেন সেনাপ্রধান সহ বিএনপি সহ ভারত সহ বিশাল একটি বিষয় এখন মানুষের সামনে পরিষ্কার করে দিচ্ছেন জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিব আসতেছে 13ই মার্চ বাংলাদেশে 4 দিনের সফরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণে জাতিসংঘ মহাসচিব আসছে বাংলাদেশে। জাতিসংঘ মহাসচিব আসার আগেই আজকে তার একজন দূত সাক্ষাৎ করলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। আর এই সাক্ষাতে ডক্টর মোহাম্মদ ইউনূস নতুন 2টি আপিল করে দিলেন জাতিসংঘের কাছে। 1 নম্বর আপিল হলো শাপলা চত্বরের হত্যাকাণ্ডের তদন্ত এবং তা যেন নথিভুক্ত করে জাতিসংঘ। আরেকটি হলো যেটা ওনার করার কথা নয় এবং যেটা ওনার কাছ থেকে কেউ আশাও করে নাই, সেটা হলো জামাতের এক সময়ের সংসদ সদস্য, বাংলাদেশের মানুষ যাকে কোরআনের পাখি ডাকে, সেই আল্লামা সাঈদীর রায়ের পরে জনতার উপরে যে হাসিনা সরকার লালিয়ে দিয়েছিলেন, লুটে পুটে হত্যা করেছিলেন কয়েকশো মানুষ, সেই হত্যাকাণ্ডের বিচার আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস চাইলেন জাতিসংঘের কাছে। প্রিয় দর্শক, এই নতুন কাণ্ডটি ঘটেছে 25শে ফেব্রুয়ারি সেনাপ্রধানের বক্তব্যের পরে, নতুবা হয়তোবা এই 2টা বিষয় এতটা সামনে আসবে, ডক্টর মোহাম্মদ ইউনূস নিয়ে আসবে আমরা চিন্তা করতে পারিনি। প্রিয় দর্শক, জাতিসংঘের মহাসচিব 25 তারিখে বক্তব্য দিলেন আমাদের সেনাপ্রধান। 26 তারিখ উনি জাতিসংঘে বক্তব্য দিয়ে বাংলাদেশের সেনাবাহিনীর প্রশংসা করলেন, পাশাপাশি একটা হুঁশিয়ার করে দিলেন, যদি বাংলাদেশে সেনা শাসন আসে তোমাদেরকে ঘাড় ধরে বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে, তোমরা সবাই ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগী হিসাবে কাজ করবে। এবং উনি এই ভাষায় বললেন, জাতিসংঘ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার
ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করতে চায় এবং ইউনূসের সরকারের সহযোগিতায় পাশে আছে। একদিন পরে 25 তারিখে বলেছেন সেনাপ্রধান, আর 26 তারিখ আমেরিকার সময় 26 তারিখ, যেটা বাংলাদেশের 27 তারিখে এই নিউজটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, এরপরেই দেখেন আরেকটি ঘটনা, সেনাবাহিনীর যে অঙ্গ শাখাগুলো আছে ডিজিএফআই, এর মধ্যে সবচাইতে বড় একটি শাখা, যেটাকে নিয়ে শেখ হাসিনা খুন গুমের রাজত্ব করে 16 বছর রাষ্ট্র চালিয়েছিলেন, সেই ডিজিএফ এর সাবেক প্রধানের বাড়ি থেকে 2,45,00,000 টাকার 2টা বড় লোহার সুটকেস ভাগ করলেন। কি এই গোয়েন্দা সংস্থা বা এই সাংবাদিকতা কোথায় ছিল এর আগে? শুরু থেকেই অনেকেই বলছেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের রাজনীতি নিয়ে অতটা চিন্তিত নন। তিনি বাংলাদেশের রাজনীতিতে সরাসরি কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না, অতএব বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের উপরে বা রাজনীতিতে কোনো ধরনের কোনো প্রভাব, বিরূপ প্রভাব যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই মুহূর্তে তেমন কিছু পড়বে না। হতে পারে, কিন্তু এই প্রভাবটি নানান দিক থেকে হতে পারে। তার একটি হচ্ছেন ইলন মাস্ক। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন বংশোদ্ভূত হাঙ্গেরিয়ান যে ধনকুবের জর্জ সোরেসের একটি চমৎকার সম্পর্ক রয়েছে, ঘনিষ্ঠতা রয়েছে। অনেকে এই ঘনিষ্ঠতার রহস্য কি সেটা উদ্ঘাটনের চেষ্টা করছেন। এখন বিষয় হচ্ছে যে ইলন মাস্কের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে কাছে পেতে বা হাতে রাখতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি প্রচেষ্টার কথা আমরা সবাই জানি। ইলন মাস্কের যে প্রতিষ্ঠান স্টারলিংক, যাতে বাংলাদেশে ইন্টারনেট সেবা দিতে পারে বা বাংলাদেশে ব্যবসা করতে পারে, তার জন্য আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং এতটাই উদ্গ্রীব এই পরিষেবা পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে একটি পার্সোনাল চিঠিও দেওয়া হয়েছে, যেটি তার আসলে এখতিয়ারের মধ্যে পড়ে কিনা। 3 মাসের মধ্যে তাকে লাইসেন্স দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে, এই ধরনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কিন্তু ইলন মাস্ক কি এত সহজেই, এতটুকুতেই বাংলাদেশ সরকারের পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছে তিনি কোনো ধরনের ওকালতি করবেন? এখানে তো অন্য জিনিস লুকিয়ে রয়েছে। জর্জ সোরেসের সঙ্গে এই যে মার্কিন ধনকুবের ইলন মাস্ক, তার সাথে তো দাঁড় কুমড়া সম্পর্ক, এবং সেই বিষয়টি উঠে এসেছে নতুন করে। যুক্তরাষ্ট্রের উইসকনসিন সুপ্রিম কোর্টের একটি আসন থেকে বিচারক, একটি বা দুটো থেকে বিচারক নির্বাচনের ক্ষেত্রে জর্জ সোরেস অঢেল অর্থ ঢালছেন, লাখ লাখ ডলার তিনি খরচ করছেন, এরকম অভিযোগ ইলন মাস্কই গত 2 দিন আগে তুলেছেন। এবং তিনি বলেছেন যে রিপাবলিকানদের সব ধরনের প্রচেষ্টা বা পরিকল্পনা, অথবা ডোনাল্ড ট্রাম্পের যে পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রকে নিয়ে, সেটি ব্যর্থ করার চেষ্টা করছেন জর্জ সোরেস। জর্জ সোরেস সম্পর্কেও আমরা জানি, জর্জ সোরেসের প্রতিষ্ঠান ডিপ স্টেট নিয়ে কাজ করে, এবং এই প্রতিষ্ঠান বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক দল, এনজিও, সিভিল রাইটস গ্রুপকে ডোনেট করে থাকে যার যার দেশে রাজনৈতিক পরিবর্তনের জন্য। এবং উইসকনসিন সুপ্রিম কোর্টের বিচারক নির্বাচন নিয়ে যে বিষয়টি ঘটছে, আপনাদের ছোট করে একটু জানিয়ে রাখি। উইসকনসিন সুপ্রিম কোর্ট হচ্ছে ওই রাজ্যের সর্বোচ্চ এবং চূড়ান্ত আপিল আদালত। এই আদালতে 10 জন বিচারক থাকেন, প্রতি বিচারক 10 বছরের জন্য নির্বাচিত হয়ে থাকেন, এবং প্রতি বছর 1 জন করে পরিবর্তন হন নির্বাচনের মাধ্যমে। তখন একাধিক বিচারপতি যদি পরিবর্তন হয়, সেক্ষেত্রে বিচার ব্যবস্থা আমূল পরিবর্তন আসতে পারে। সেই জায়গা থেকে তাদের এটি নিয়ম। যাই হোক, এখন যেই ভোটাভুটি হওয়ার পথে বা হচ্ছে, সেখানে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, এবং সেখানে ডেমোক্র্যাট প্রার্থীকে বা ডেমোক্র্যাট মনোভাবাপন্ন যে বিচারক প্রার্থী রয়েছে তাদেরকে জিতিয়ে আনার জন্য জর্জ সোরেস যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন। এবং ডেমোক্র্যাটদের সঙ্গে জর্জ সোরেসের একটি ভালো সম্পর্ক, এটিও সবাই জানেন। এবং আবার ডেমোক্র্যাটদের সঙ্গে আমাদের প্রধান উপদেষ্টা একটি ধরম মহরম সম্পর্ক ছিল বা আছে, এটিও আমরা সবাই জানি। সেই জায়গা থেকে ডক্টর ইউনূসের সঙ্গে জর্জ সোরেসের সন্তান ছেলে অ্যালেক্স সোরেস এর মধ্যে 2বার বৈঠক করেছেন। একবার বৈঠক করেছেন তিনি সম্ভবত যখন সুইজারল্যান্ডে গিয়েছিলেন, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, অক্টোবরের 2 তারিখে, তখন অ্যালেক্স সোরেসের সঙ্গে একটি বৈঠক হয়েছিল। এবং অ্যালেক্স সোরেস তখন তার ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন এইভাবে যে, আমার বাবার পুরনো বন্ধু এবং নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে পেরে আমি আনন্দিত। এবং অক্টোবরের পরে গত জানুয়ারির শেষ দিকে অ্যালেক্স সোরেস বাংলাদেশে এসেছিলেন এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেই সাক্ষাতে আসলে কি ধরনের কথাবার্তা হয়েছে, কি
বিশ্ব আলোচনা হয়েছে আমরা ঠিক জানি না, তবে প্রধান উপদেষ্টা দপ্তর থেকে যেই প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল সেখানে বলা হয়েছিল যে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতৃত্ব বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে এবং দেশের অর্থনৈতিক গড়ে তোলার বিষয়ে আলোচনা করেন, যেখানে রাজনৈতিক অস্থিরতার মধ্যে নির্বাচিত সরকার না আসা পর্যন্ত কোনো বিনিয়োগ বাংলাদেশে আসছে না, বিদেশি বিনিয়োগ কি হয়, কিভাবে তারা ব্যবসা করবে, এই ধরনের একটা অস্থিরতার মধ্যে কোনো বিদেশি বিনিয়োগ আসছে না। সেখানে অ্যালেক্স সোরেস কি কাজে বিনিয়োগ করবেন? আমার বিভিন্ন নিউজ যখন আপনার কাছে ভালো লাগে তখন মনে যে ইয়েস ভাই আপনি রাইট, আর যখন খারাপ লাগে মানে আপনার মন মতো আমার যে কোনো দলের একজন দালাল হিসেবে এজেন্ট হিসেবে বসাই দেন। তবে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীরা আমার উপর অনেক খেপবেন, কিন্তু আমি বলি কি এখন তো মোটামুটি মামলা টামলা খাইয়ে সবাই দৌড়ের উপর আছেন, সময় পাইছেন একটু ভাবনা চিন্তা করার, তাই না? এখন ছাত্র দলের তার আর টাইম নাই, মানে সব রাজপথে কে ঝুট ব্যবসা কে ওই ব্যবসা, যুব দলের তারা সবাই না বাট একটা বড় অংশ আগামী দিনে কে কোন পদ পাবে, পদ প্রত্যাশী উমক ভাইয়ের সালাম দেওয়াতে ব্যস্ত, রমজান কিরা পোস্টার বানাচ্ছে, একদম উপরে জিয়াউর রহমানের ছবি, তারেক রহমান মৃত কোকো ভাইয়ের ছবিও আছে, তারপরে এলাকার বড় ভাইয়ের ছবি আছে, এরপরে কোনা দিয়া নিচের একটা ছবি লাগাইয়া এডিটিং করতে অনেক সময় লাগে, তো এসব কাজে ব্যস্ত আছেন। বাট আওয়ামী লীগের নেতাকর্মীরা ফেসবুকে ব্যস্ত আছেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যে কেন আমি বলছি যে বেশ কিছু কারণে, এর মধ্যে গুরুত্বপূর্ণ 3টা কারণ আওয়ামী লীগ রাজনীতির মাঠে রাইট নাও যে মোড়ে আছে ফিরতে পারবে না। যেমন ধরুন 1971 ইস্যু, আজকের দিনে ইস্যু কিন্তু জামাতের চিপায় ফেলে কিনা বিএনপি এখন চিপতেছে না, যেটা নিয়ে আওয়ামী লীগ চিপত, আর জামাত কৌশলে 71-এর পিছনে ফেলাইতে চায়। এই 2024-এর জুলাই আগস্ট ইস্যু, এটা আওয়ামী লীগের জন্য দীর্ঘদিন একটা রাজনীতির মাঠে প্রভাব ফেলবে। জামাত যেমন 71 ইস্যুতে ক্ষমা চায় না, খালি আর্গুমেন্ট ক্রিয়েট করে, আওয়ামী লীগও ঠিক সেম। আওয়ামী লীগ ঠিক সেম একটা রাজনৈতিক সরকারকে মাঠে টিকিয়ে রাখার জন্য তারা হত্যাকাণ্ড চালাইছে, এটা অস্বীকার করার কোন ধরনের কিন্তু সুযোগ নাই, আছে নাই, প্রশাসন সর্বোচ্চ ব্যবহৃত হয়েছে, এন্ড দ্যাটস ওয়াই তাদেরকে মূল্য দিতে হয়েছে। পুলিশ বলেন বাকি যে বাহিনীগুলো আছে একটা মূল্য কিন্তু সবাইকে দিতে হয়েছে। আর এই যে এত কিছুর পরেও সরি মেন্টালিটি নাই, স্বয়ং শেখ হাসিনার ভাষণেই কারে কেমলে লটকাবে ঝুলাবে, মানে নানান ধরনের, যদিও ছাত্রদেরকে খুব বেশি টাচ করছেন না কয়েকজনকে ছাড়া, জামাতের উপরে চরম খেপা, মানে এই যে বিষয়গুলা যতক্ষণ তিনি চুপ থাকেন মোটামুটি একটা পাবলিক সিম্পেথি আসে, আরে শেখ হাসিনা নাই রে, যেই আসে না না বদলাইছে না। আবার আওয়ামী লীগের যারা বিদেশে থাকা নেতারা ফেসবুকে হুমকি ধামকি দিচ্ছেন, তাদের এগুলোতে কি হচ্ছে বলা হয় নাই, অনুশোচনা নাই। প্রথমত অনুশোচনা থাকতে হবে, আপনি দল করতে পারেন, কিন্তু জুলাই আগস্টে যা ঘটছে পুরোটা সিস্টেম আওয়ামী লীগের রং ছিল, তখনও বলছি, ভিডিওগুলো আছে, এখনো বলছি, সরকার পতনের আন্দোলন ছিল না এটা, কিন্তু আওয়ামী লীগকে গায়েবী গজব বলেন, আজাব বলেন, দীর্ঘদিনের অন্যায় বলেন, এগুলা একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গেছিল। এখন এই সরকার পতনের পর যে জিনিসগুলা দরকার ছিল পাবলিকলি আপনাকে ইমপ্লিমেন্ট করার, সেটার কোনো প্রচেষ্টা আমি আওয়ামী লীগের এখন পর্যন্ত দেখছি না। কারোর কাছে কোনো সরি ফিল নাই, নাম্বার 1, কর্মীদের মধ্যেও নাই। নাম্বার 2, আপনাকে সরি বলতে হবে। মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ কতটুকু শক্তিশালী হয়ে ফিরতে পারবে, নাম্বার 1 হচ্ছে গত 17 বছর যারা ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, খালি মাঠে গোল দিছে। খালি মাঠে কেন? রাজনৈতিক প্রতিপক্ষ নিজের লোক ছাড়া ছিল না। আগে যেমন ধরেন আপনার আফটার 1975 বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পর আওয়ামী লীগের কামব্যাক করা, দাঁড়াইয়া ওঠা, ঘুরে দাঁড়ানো, সেখানে বেশ কিছু জিনিস ছিল। তৎকালীন প্রেক্ষাপটে যারা রাজনীতিতে ছিল তারা বিরোধী দল থেকে বা রাজপথে লড়াই করে নেতা হয়েছে, আর গত 17 বছর হাইব্রিড প্রোডাক্ট হয়েছে। ছাত্রলীগের একটা ছেলে রাজনীতি কি এটা তার মাথায় নাই, তার মাথায় হচ্ছে তেলবাজি আর গুটিবাজি। পলিটিক্যালি আপনি একটা দলকে বা আপনি একটা জনমত তৈরি করার পক্ষে কিভাবে কাজ করতে, এটা ছিল না। কথায় কথায় এটা চিনস ছিল কিনা বলেন? প্রকৃত রাজপথের যারা সৈনিক, ভাই রাজনীতি তো একটা শিক্ষার বিষয়, তাই না? এটা আপনি চাইলেন অমুকরে না বসাই দিলেন, তমুকরে ধরাই দিলেন, ফেইলিউর হবেন। আপনাকে বুঝতে হবে, মেধা ঘাটাইতে হবে, মানুষের কাছে গ্রহণযোগ্যতা থাকতে হবে। তো গ্রহণযোগ্যতা ছিল। এখন বাংলাদেশে আওয়ামী লীগের কর্মী আছেন, কিন্তু জনতার মধ্যে যে আওয়ামী লীগের সাপোর্ট ছিল সেটা কিন্তু নাই, জনতার মধ্যেই নাই। কেন নাই? ওই যে
আপনার এগুলোর জন্য। তো এজ এ রেজাল্ট হইল কি, যারা দলের জন্য ত্যাগী নেতা ছিল তারা আওয়ামী লীগের করলে মামলা টামলা খাইলো, জনবিচ্ছিন্ন একদম রুট লেভেলে সরে গেল। তৃতীয়ত হচ্ছে নৈতিক শক্তি নাই। নৈতিক শক্তি কোনটা? একটা কথায় আছে যে সত্যের নৌকা 7 বার ডুবলেও ভাইসা ওঠে, মোরাল যে এনার্জিটা সেটা নাই। কোনটা নাই? কোথাও না কোথাও আওয়ামী লীগ যা করছে, দুর্নীতি বলেন, লুটপাট বলেন, অন্যায় বলেন, এটার কিন্তু একটা ফিল নিজেদের ভিতরে আছে, কিন্তু প্রকাশ করে না। তারা জানে তারা কি করছে। এই যে মোরাল এনার্জিটা হারাই গেছে। আবার ধরেন নেতা দলের জন্য ডেডিকেটেড না, যেই পরিমাণ চুরি করছে বিভিন্ন সেক্টরে, সবাই করে, আওয়ামী লীগও করছে। তো এখন হয়েছে কি, ধরেন যারা একটু বড় মাপের নেতারাতে ছিলেন, হিউজ পরিমাণ টাকা পয়সা কামাইয়া বিদেশে গেছে গা, পোলাপাইন বিদেশে আগে সেট আপ করছে, বিদেশি নাগরিকত্ব আছে, এরা বৈশা আছে। আবার কখনো আমজনতা XYZ, আমি আপনি, আমাদের সন্তানেরা, ভাইরা রাজপথে মরে টইরা আওয়ামী লীগের ক্ষমতা আনবো, তারা সবাই বিদেশ থেকে অতিথি পাখির মতন উড়ে উড়ে আসবে। বিএনপির আসতেছে না? আচ্ছা, বিএনপির কি যারা রাজপথের লড়াকু সৈনিক তারা দেশে ছিল না? ছিল। এখন দেখেন কেউ 10 বছর পরে আসতেছে, কেউ 12 বছর পরে আসতেছে, ফুলের মালা 8টার জায়গায় 16টা দিচ্ছে। আইসা কি করবে তারা? আগামী দিনে কমিটি হবে, এমপি হবে, কাঁচা টাকা উড়াবে, নাচ, আমার ময়না জনতা নাচা শুরু করবে, আর ধানের শীষ অমুক ভাই তমুক ভাই বলা শুরু করবে, তারপরে ফুলের মালা দিয়া তারপরে পার্লামেন্টে চলে যাবে। একটা শ্রেণী বিএনপির মধ্যে ছিল, তারা এখন দেশে ব্যাক করতেছে। আওয়ামী লীগের মধ্যে ভাই তিনি কেন আসবেন? এই যে একজন ডাক দিছিল যে আসেন আমরা সবাই দেশে, ডক্টর ইউনূস যদি এখন ঘোষণা দেয়, যাও তোমাদের সব মাফ করে দিলাম, আসো দেশে আসো, আওয়ামী লীগ এসে সুন্দরভাবে রাজনীতি করো, একজন নেতা কর্মী বাংলাদেশে প্রবেশ করবে না। যদি ডক্টর ইউনূস দলিল করে আন্তর্জাতিক মিডিয়ার আইনেও বসায়, কবে মাথায় মনে অন্য প্ল্যান আছে। এটা কেন? ভয়। কিসের ভয়? পাপ নাই শরীরে, ভয় নাই, বাট পাপ আছে দেখেই ভয় আছে। তো এই যে প্রত্যেকটা স্টেজে আপনার হাতে ডেডিকেটেড নেতা কর্মী নাই, সব চাটুকার বাটপার ছিল, সব চাটুকার বাটপার ছিল। 5% মানুষ অরিজিনালি আওয়ামী লীগ করতো, 95% সুবিধাভোগী ঢুকে গেছিল। এখন সব ডালে ডালে চলে গেছে, সিস্টেমের ভিতরে চলে গেছে, এরা আসবে না। আর দেশে যারা নেতাকর্মী আছে ডাকতেছে মাঠে আসো, ঝাঁপাই পড়ো, অতি উৎসাহী কিছু আছে, রাইতের বেলা মুখোশ টুকুশ লাগাই আসে, পরের দিন যখন অ্যারেস্ট হয় এরাদের আবার ওই এলাকাতে সব ঠান্ডা হয়ে যায়। কমতেছে না? কমতেছে। দেয়ালে জয় বাংলা লেখা, শেখ হাসিনা ফিরবে, এগুলো হাস্যকর অ্যাক্টিভিটিস, বিএনপিও করতো এগুলা। বাট বাংলাদেশের ইতিহাসে দেশ ছেড়া পালাই যাওয়ার যে একটা ইতিহাস তৈরি হইল, এটারও আপনি চাইলে ঢাকতে পারবেন না। শেখ হাসিনা পালায় না, পালাবে না, সিচুয়েশন যাই হোক, পালাইছেন তো। বাস্তবতা তো এটাই। নেতারা এক রায় থেকে খেলা হবে কই? এক এক নেতা খেলবে পুরা গোষ্ঠী জ্ঞাতি সহ বিদেশ সেট। আওয়ামী লীগের এই জিনিসটা মিনিমাম, আমি বলে দিলাম, মিনিমাম বাচ্চা থেকে মরে যায় 7 বছর এদেশে আওয়ামী লীগ মুখ ফুটটা সুন্দর করে কথা কইতে পারবে না, যতক্ষণ না কৃত কর্মের জন্য অনুতপ্ত হওয়া, পজিটিভলি অ্যাটাকিং মুড না। ও মকরে ফাইরাল আহমদ, শিরাল আহমদ দেশে আসলে ভাই দেশে এসে আপনার কবজি থাকতো না, প্রথমে মনে রেখেন। এয়ারপোর্টে নামার পরে পারানো শুরু হবে, জেলখানা পর্যন্ত পারাবে। একটা ক্ষোভ মানুষ, আপনি এখনো দেখছেন আওয়ামী লীগের ইস্যুতে প্রত্যেক দল কাজ করে এক হয়ে যায়, নিজেরা মারামারি করে। তার মানে এটা একটা মেসেজ ক্লিয়ার, আপনাকে বদলাইতে হবে, সরি বলতে হবে। এছাড়া এসব হুমকি দামকি দিয়া রাজনীতির মাঠে ফিরতে পারবেন না। রাজনীতি আলাদা জিনিস, কারণ 17 বছর যেটা করছেন এটারে এই ফাঁপ মোচন করার লাগে সময় লাগবে। আর ওই পর্যন্ত শেখ হাসিনা বাইচা থাকে কিনা এটাও চিন্তা করেন। শেখ পরিবারকে লিড করবে একজন সিঙ্গেল প্লেয়ার নাই। আছে কোন পলিটিশিয়ান বিল্ড আপ হয়েছে এই ফ্যামিলিগুলো থেকে, যে মাতাল টাতাল কয়েকটা, কি তন্ময় দেখলে মনে হচ্ছে নেশাকুর, আরো কয়েকটা আছে, এদের দিয়ে রাজনীতি হবে। সজীব জয় তিনিও তো পারফেক্ট না, পুতুল মোটামুটি চিকন খেলোয়াড়, বাট সিস্টেমিকলি তিনিও পারবেন না নেতৃত্ব দেওয়া। শেখ রেহানার ফ্যামিলির কথা তো বাদই দিলাম। তাহলে আগামী দিনে যদি শেখ হাসিনার কিছু হয়, এই দলটা নতুন ওয়েতে আসবে হয়তোবা। আবার আওয়ামী লীগের মধ্যে কেউ যদি, আওয়ামী লীগ যেমন চেষ্টা করছে বিএনপির ভাঙ্গা 13টা দল করতে, এখন মাঠে আওয়ামী লীগ নাই, গণতন্ত্রের ঝামেলা। সরকার যদি টেকনিক্যালি পিছনে খেলে যে ঠিক আছে যারা ক্যারেক্টার সাদা আছে, ওকে ফাইন, তোমরা নামো, 2-4 জন এমপি টেমপি হও। আওয়ামী লীগ নির্বাচনে আসতেছে, আওয়ামী লীগ যেই খেলা বিএনপি জামাতের সাথে খেলার চেষ্টা করছে, একই খেলায় মানুষ দেখবে মাঠে আওয়ামী লীগ আছে,
শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগ আছে, আন্তর্জাতিক বিশ্ব খুশি। শেখ হাসিনার ইলেকশন গুলাকে বিশ্ব ম্যান্ডেট দিছে না? দিছে তো। যত আমরা অবৈধ ভোট বলি, পৃথিবীতে তারা ম্যান্ডেট দিছে, তো একই ম্যান্ডেট সামনে আসবে। তার মানে রাজনীতিতে আপনাকে আবার আসতে হলে আপনাকে সরি বলতে হবে, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হইতে হবে, মানুষের কাছে পজিটিভ ভাইব দিতে হবে। নেতা কর্মীদের মধ্যে তো এই বিশ্বাসটা নাই। আর আপনার জন্য যে জীবন দিবে তার মধ্যে কি বিশ্বাস আছে? সে তো ভাই 15 বছর দৌড়ের উপর ছিল, এলাকা ভাত খাইতে পায় নাই আপনার দলের মামলা খাওয়ার কারণে। সে আপনার জন্য কেন নামবে রাজপথে? আমরা প্রত্যেক দল নিয়ে সমালোচনা করতে পারি, কিন্তু নিজেদের মধ্যে ধারণ করা, এটা যেই কোটার জন্য ছাত্ররা এতদিন আন্দোলন করলো, অথচ সেই কোটাই কিন্তু আবার রয়ে গেল। তার মানে কি, শেখ হাসিনা তো বলেছে যে আসলে এগুলো কিন্তু কোটা আন্দোলন ছিল না, এটি ছিল একমাত্র বাংলাদেশের ষড়যন্ত্র, যা কিনা ইতিমধ্যে প্রকাশ পাচ্ছে। আপনারা জানেন যে 5% কোটা যারা আপনার জুলাই আগস্ট আন্দোলনে যারা নিহত হয়েছে, আহত হয়েছে, তাদের পরিবারকে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যায় এই দেশ স্বাধীন করলো এত কষ্ট এত শ্রমের বিনিময়ে, তাহলে তাদের কোটাটা দেওয়াটা কি আপনার যুক্তি ছিল না শেখ হাসিনার? অবশ্যই ছিল। তো আজকে আপনারা কেন এরকম বৈষম্য করলেন? তখন তো বলা হয়েছে যে মেধার ভিত্তিতে আপনার ছাত্র চাকরি পাবে বা তারা সুযোগ সুবিধা পাবে, কিন্তু আজকে কেন আপনারা 5% কোটাও তাদেরকে দিলেন? এটাও তো একটা বৈষম্য আমি মনে করি। কারণ ওই সময় রিস্কাওয়ালা চিন্তা করেছিল যে আমার সন্তান যদি আপনার পড়াশোনা করে বড় হয় তাহলে সে একটি চাকরি পাবে, কোটার কেন আমরা চাই না? এগুলো রায় তো আপনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আমরা বুঝতে পারি না যে এগুলো আপনাদের সাজানো নাটক ছিল, বা এদেশের জনগণকে আপনারা ধোকার মধ্যে ফেলে দিয়ে একটি বৈধ গভর্নমেন্টকে আপনারা বাংলাদেশ থেকে বিতাড়িত করছেন। মানে ধৈর্য ধরেন, দেখেন আসতেছে শেখ হাসিনা আইসা এগুলোর হিসাব নিবে। কারণ শেখ হাসিনা তো এখনো পদত্যাগ করে নাই, কারণ আপনাদের বিচার করার জন্যই শেখ হাসিনা এখনো বাইচা লইছে। না এলে শেখ হাসিনার কিন্তু মাইরে ফেলাইতেন আপনারা আরো আগেই। এই বাটপারি দেশের জনগণ কিন্তু বুঝে। দেশের জনগণ এখন আর কিন্তু বোকা নয় যে এই দেশের জনগণকে আপনারা নরকের মধ্যে রেখে আপনারা আপনাদের দান্দা নিয়ে ব্যস্ত। আপনারা হাজার হাজার কোটি টাকা এই বাংলাদেশ থেকে পাচার করেছেন, দিন শেষে সেই কোটাই রয়ে গেল। আপনারা কি করলেন? হাজার হাজার কোটি টাকার মালিক হলেন, এবং কি দেশকে চুরি ছিনতাই এবং কি হামলাকারী এগুলোর মুখে আপনারা দেশকে ঠেলে দিয়েছেন। আজকে এদেশের জনগণ 1 মিনিটের জন্য কোনো জায়গায় কোনোভাবেই নিরাপদ না। কেন এগুলো কেন হচ্ছে? এই সব কিছুর জন্য আপনারা দায়ী। আপনাদেরকে কিন্তু সে হিসাব দিতে হবে। আপনারা যতই মনে করেন যে পার পেয়ে যাবেন, আপনারা কিন্তু পার পাবেন না। শেখ হাসিনা কিন্তু আইতেছে ভাই এই মাসেই আইতেছে। আইয়া যখন ক্ষমতা নিব বুঝা তখন বুঝতে পারবেন। কারণ শেখ হাসিনা ক্ষমতা নিতে পারে, কারণ তার লিগ্যালিটি রয়েছে। সে পদত্যাগ করে নাই। ইউনূস অবৈধ কিভাবে? সে হাইকোর্টের একটি পাওয়ার নিয়ে তারা একটি উপদেষ্টা পরিষদ গঠন করছে। কিন্তু শেখ হাসিনা 72-এর সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে। নির্বাচন হওয়ার পরে আনুপাতিক যে ভোটগুলো পড়েছে তার পক্ষে সেটি সফলতা নিয়ে কিন্তু সে একটি সরকার গঠন করছে। তার মানে আপনার ভোট দিয়ে জনগণ তাকে নির্বাচিত করেছে। সেই সরকারের কোনো পদত্যাগপত্র নাই বা রিজাইন পেপার নাই। তাহলে উনি কেন চলে গেল ভারতে? উনি এজন্যই চলে গেছে এই রাষ্ট্রের জনগণকে এই জিনিসটি বুঝাইতে যে আপনারা দেখেন যে আসলে কোটা নামে কোনো শব্দই বাংলাদেশে নাই, যে আসলে এগুলো ছিল এই রাষ্ট্রকে নিয়ে ষড়যন্ত্র করা বা এদেশের জনগণকে আপনার হুমকির মধ্যে ফেলে দেওয়া, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে আপনার হুমকির মুখে ফেলে দেওয়া। এটাই কিন্তু শেখ হাসিনা যদি দেশে থাকতো তাহলে কিন্তু সেটি প্রমাণ হতো না। শেখ হাসিনার যাওয়াতেই কিন্তু দেশের জনগণ এখন বুঝতে পারতেছে যে আসলেই শেখ হাসিনা সঠিক ছিল। যারা এই মেটিকুলাস ডিজাইন সাজিয়েছে তারাই এই রাষ্ট্রকে ধ্বংসের জন্য নীল নকশা এঁকেছে বছরের পর বছর। আজকে দেশের জনগণ বুঝতে পারতেছে, দেশের জনগণের চোখ খুলে গিয়েছে। কিছুদিন পর দেখবেন এই দেশের জনগণ আপনার জুলাই আগস্ট অভ্যুত্থানে উড়ে এসে জুড়ে বসা উপদেষ্টাদের সংখ্যা আসলে কম না। 3 জন ছাত্র উপদেষ্টা বাদ দিলে খোদ প্রধান উপদেষ্টা যিনি আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থানকে আসলে ধারণ করেননি। একদম ক্ষমতায় আসার আগের দিন পর্যন্ত, মানে 4ই আগস্ট পর্যন্ত এই অভ্যুত্থানকে ঘিরে তিনারও কোন রকম ভূমিকা আমরা আসলে লক্ষ্য করিনি, বা আওয়ামী লীগ সরকারের আমলে তিনি নিজে যতক্ষণ বিপদে না পড়েছেন ততক্ষণ কথা বলতে কিন্তু দেখিনি। কিন্তু পরিস্থিতি পাল্টে গেছে। তিনি ক্ষমতায় বসার পরে সামওয়ানস প্রেসক্রিপশন তো ছিল এই উপদেষ্টা পরিষদকে ঘিরে। দাবি করা হয় আসিফ নজরুলকে। একে একে অনেক মানুষকে এই উপদেষ্টা পরিষদ এনেছেন, এনজিওগ্রাম সরকার তৈরি করেছেন। এর পাশাপাশি মোস্তফা সারোয়ার ফারুকির মতন মানুষ যারা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগকে তেল মেরেছে,
শেষের দিকে এসে যখন দেখেছে পরিস্থিতি অন্যরকম, তখন আওয়ামী লীগের বিপরীতে গেছে, এমনটাই দাবি করা হচ্ছে। ইভেন ফারুকীকে উপদেষ্টা করা নিয়ে নানান বিতর্ক ছিল। তো সেই বিতর্কগুলো কেন ছিল, আজকে অনেকটাই কট খেয়ে গেছেন ফারুকী, বাট তিনি দাবি করেছেন অভিযোগগুলো সত্যি নয়। দর্শক, শিল্প এবং সংস্কৃতি আমাদের যে সেক্টরটা আছে সেটার একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন মোস্তফা সারোয়ার ফারুকী, বাট তার বিরুদ্ধে ইতিমধ্যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। কোন রকম কাগজপত্র ছাড়াই বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে টাকা চাচ্ছেন ফারুকী। এরকম অনৈতিক আবদার মেটাতে মোটেও রাজি ছিলেন না প্রতিষ্ঠানটির মহাপরিচালক। আর এই কারণে সৈয়দ জামিল আহমেদ স্বেচ্ছায় শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদ থেকে তিনি আপনার কি বলা হয় যে পদত্যাগ করেছেন। তবে মহাপরিচালকের অভিযোগ সত্য নয় দাবি ফারুকীর। অন্তর্বর্তী সরকার গঠনের 7 মাসের মাথায় এই প্রথম কোন উপদেষ্টার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ ঘটল। গেল শুক্রবার সন্ধ্যায় নাট্যোৎসবের সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সৈয়দ জামিল আহমেদ আচমকা পদত্যাগের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। এরপরেই বিষয়টা নিয়ে আলোচনা আসে যে কেন। তার বক্তব্য যে মোস্তফা সারোয়ার ফারুকী শিল্পকলা একাডেমিতে অযাচিত হস্তক্ষেপ করেন। আর এখানে তিনি বলছেন যে উপদেষ্টা কেন টাকা চাইলেন তা তদন্ত করতে হবে। তো কি অভিযোগ এনেছে তিনি বলছেন যে 10 থেকে 15 দিন আগে উপদেষ্টা ফারুকী আমার কাছে চেক চায়, কোন রকম চিঠি ছাড়া। শিল্পকলা একাডেমি থেকে তাকে টাকা দিতে হবে, কারণ তার খুব দরকার, সে একটা প্রজেক্ট করছে। আমি বলছি না, সে টাকা নিয়ে উল্টাপাল্টা করছে, সে চিঠি ছাড়া কেমন করে টাকা চায়। তিনি আরো বলেন, আমি যখন বলেছি না আমাকে চিঠি দেন, চিঠি ছাড়া কোনো টাকা দেব না, সে তখন আমাকে বলে আমি আপনাকে শ্রদ্ধা করছি অনেক, আর করব না। তো পরিষদের সদস্য সামিনা লুৎফা তাকে বোঝানোর চেষ্টা করেন। সৈয়দ জামিল 4টি শর্ত দেন। প্রথম শর্ত, মন্ত্রণালয় থেকে শিল্পকলা একাডেমির কাজে কোন রকম হস্তক্ষেপ করা হবে না, এটা একটা সংবাদ সম্মেলন করে বলতে হবে। দ্বিতীয়, শিল্পকলা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে, যদি শিল্পকলাকে আইনগত সমস্যা করে তবে পরামর্শ দেবে, কিন্তু হস্তক্ষেপ করবে না। তৃতীয়, শিল্পকলায় মন্ত্রণালয় থেকে কোনো ফোকাল পয়েন্ট থাকবে না, এটা নিশ্চিত করতে হবে। চতুর্থ, আদিবাসী বলার অধিকার চেয়েছেন সৈয়দ জামিল, আর শিল্পকলার কাজের জন্য 200 কোটি টাকা বরাদ্দ চেয়েছেন, যার চিঠি দিতে হবে অর্থ মন্ত্রণালয় থেকে। এখন এই যে অভিযোগগুলো সেটা সম্পর্কে ফারুকীর স্পষ্ট বক্তব্য। তিনি আবার একটা স্ট্যাটাস দিয়েছেন যে আমি আপনাকে অনেক শ্রদ্ধা করি, আপনার ভালো চাই, কল্যাণ চাই, কিন্তু মুখ খুলতে বাধ্য হচ্ছি, আপনি যেটা বলেছেন সেটা অভিযোগ পুরোপুরি সত্য নয়, অনেক কিছু আছে। এখন এই যে উপদেষ্টারা, এদের অনেকের বিরুদ্ধেই কিন্তু গণমাধ্যম মুখ খুলছে না, গোয়েন্দা সংস্থাগুলো কথা বলছে না, কারণ ক্ষমতাকে সবাই ভক্তি করে। এখন উপদেষ্টা ফারুকী আসলে কি করেছেন না করেছেন, ওনার বিরুদ্ধে একজন শিল্পকলার মহাপরিচালক যিনি আছেন, সম্ভবত সরকার পতনের পর তিনি নতুনভাবে নিয়োজিত হয়েছিলেন। এই যে অভিযোগ আসছে, জাতির কাছে কি মারানি সংস্কার যে চলছে সেটা জাতি বুঝা গেছে। এই সংস্কারে গত 7 মাসে হয় নাই, শুধু যেটা হয়েছে কিংস পার্টি গঠন হয়েছে, ছাত্র উপদেষ্টা থেকে শুরু করে বাকিরা মোটামুটি ভালো একটা লাইফ লিড করছে, আহতরা রাস্তা রাস্তা যে মানে দৌড়াচ্ছে চিকিৎসার জন্য, শহীদ পরিবারের অনেকে ভিক্ষায় নামছে, দেব দেব কথা দিলেম তো টাইপের স্টাইলে অনেক কিছু চলছে। আদৌ এই জাতির কপালে কি আসছে? সময়ের ঋণ কিন্তু সবাইকে শোধ করতে হবে। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, বিশেষ করে জাতিসংঘ মহাসচিব দেশে আসাকে নিয়ে। অন্যদিকে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে অনেকেই অনেক কথা বলে, যে দেশের মধ্যে যে অনেক অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, সেই পরিবেশগুলো নিয়ে ডক্টর ইউনূসের প্রভাব এবং আরও যারা নেতাকর্মী রয়েছে তারা কি করতেছে, কি হচ্ছে দেশের মধ্যে, বিশেষ করে ওইসব নিয়ে কিন্তু অনেক কথা হচ্ছে। অন্যদিকে ডক্টর ইউনূস জাতিসংঘ মহাসচিব বাংলাদেশে আসবেন ডক্টর ইউনূসের আমন্ত্রণে, এবং সেই বিষয়টা কিন্তু আমরা স্পষ্ট ক্লিয়ার হয়ে যায়। এবং এই বিষয় নিয়ে অনেকে কি বলতেছে যে জাতিসংঘ নাকি শেখ হাসিনার পক্ষ নিবে, জাতিসংঘ নাকি শেখ হাসিনাকে ক্ষমতায় বসাবে, জাতিসংঘ নাকি মানে ডক্টর ইউনূসকে মানে এক প্রকার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে বক্তব্য। আসলে দর্শক, ডক্টর ইউনূস কিন্তু জাতিসংঘ মহাসচিবকে তিনি ইনভাইট করে আনতেছেন, আমাদের দেশটাকে তিনি পর্যবেক্ষণ করবেন, রোহিঙ্গা ক্যাম্পকে তিনি পর্যবেক্ষণ করবেন জাতিসংঘ মহাসচিব। এবং এই নিউজটাকে নিয়ে সবাই কি বলতেছে, কাজে এইসব কথায় আপনারা কান দিবেন না বা এইসব নিউজে আপনারা শুনবেন না। এবং আরও অনেক যারা কিনা তাদের বক্তব্যের মাধ্যমে আমাদের দেশের আপডেট নিউজগুলো সবার সামনে তুলে ধরে তাদেরও কিছু বক্তব্য
এখানে দেখিয়েছি। দর্শক শ্রোতা, এতক্ষণ আপনাদেরকে যা কিছু দেখিয়েছি সব কিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। এইসব দেখে আপনাদের কি মনে হচ্ছে এবং আপনাদের মন্তব্য কি, এটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে যাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।